আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বদরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা এখানে আন্তর্জাতিক সম্পর্কে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। তো ধারাবাহিকভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্কের সাথে সম্পর্কিত যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং সেইখানে আমরা আন্তর্জাতিক আইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ল বা নিউক্লিয়ার ল। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুব সহজে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নিউক্লিয়ার ল। তাহলে প্রথমে আমরা নিউক্লিয়ার ল এর একটা সংজ্ঞা আনার চেষ্টা করব, ডেফিনেশন দিব। আপনারা যদি ইংলিশ এই ফ্রেজটা পড়েন, এখান থেকে সংখ্যাটা আপনারা খুবই সহজে পেতে পারেন। এখানে বলা হয়েছে দ্য বডি অফ স্পেশাল লিগাল নর্মস ক্রিয়েটেড টু রেগুলেট দ্য কন্ডাক্ট অফ লিগাল অর ন্যাচারাল পার্সনস engaged in activities relating to fissionable materials, ionizing radiation and exposure of natural resources and radiation। এখানে বলা হয়েছে এমন কিছু স্পেশাল রুলস এবং রেগুলেশন তৈরি করা হয় যার ফলে যে রেডিয়েশনের কথা বলি বা মূলত এই নিউক্লিয়ারকে প্রস্তুত থেকে শুরু করে প্রয়োগ পর্যন্ত এই যে বিভিন্ন প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলোকে যাতে মেনটেন করা যায়, অর্থাৎ যাতে লিগালি এটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়, সেই সম্পর্কে যে নীতিমালাগুলো প্রদান করা হয় সেটাকে মূলত বলা হয় নিউক্লিয়ার ল। তো মূলত আমরা এই সংজ্ঞাটা থেকে চারটা উপাদান পাই, অর্থাৎ এই নিউক্লিয়ার লকে যদি আমরা ভাগ করি, আমরা এখানে চারটা বিষয়কে দেখতে পাই। প্রথমটা হচ্ছে যে নিউক্লিয়ার লটা হচ্ছে অন্য যে কোনো আইনের চেয়ে একটু আলাদা, স্পেশাল আইন। হ্যাঁ, তো এটাকে মূলত প্রতিটা রাষ্ট্র যখন এই নিউক্লিয়ার রিলেটেড যে দুটো চুক্তি আছে, বিশেষ করে আইএইএ এবং এনপিটি, এই চুক্তি দুটো যে সকল রাষ্ট্রগুলো রেটিফাই করেছে, তারা সেই রেটিফাইড করা আইনগুলোকে কিন্তু ডিরেক্টলি তাদের যে প্রশাসনিক ব্যবস্থা বা তাদের যে কনস্টিটিউশনের ওইখানে কিন্তু তারা এই এই আইনি ব্যবস্থাটাকে কিন্তু তারা জায়গা করে দেয়। অর্থাৎ তাদের যে লেজিসলেটিভ যে জায়গাটা, জাতীয় জায়গা, সেখানে কিন্তু এই আইন বিষয়ে আলোচনা করা হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে দ্বিতীয় যে অংশটা পাওয়া যায় এই সংক্রান্ত বিষয়টা হচ্ছে রিস্ক বেনিফিট অ্যাপ্রোচ। এর মানে হচ্ছে যে নিউক্লিয়ার প্রসেসটা চলবে, নিউক্লিয়ার প্রসেসটাকে স্ট্রিক্টলি মেনটেন করা, যার ফলে কি হইতে পারে, যার ফলে বিভিন্ন হ্যাজার্ডাস, অর্থাৎ নিউক্লিয়ার এক্সপ্লোশনের ফলে যে বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতি হতে পারে, সেই ক্ষতি থেকে যেন রক্ষা পাওয়া যায়, এবং বিশেষ করে এই এনার্জি ব্যবহার করার মাধ্যমে যেন সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা খুব ত্বরান্বিত করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ বা একটা এই লগুলো তৈরির ক্ষেত্রে। আর একটা যে বিষয়, যেটাকে 3 নম্বর বলা যায়, তৃতীয় ধাপটায় বলা হয়েছে যে এই আইনের ভিতরে কারা সাবজেক্ট হিসেবে থাকবে, কারা অন্তর্ভুক্ত হবে। এখানে কমার্শিয়াল এন্টারপ্রেনার থেকে শুরু করে এখানে একাডেমিক্স বা সায়েন্টিফিক যে গভর্নমেন্টাল যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো, এবং এমনকি বিভিন্ন ইন্ডিভিজুয়ালস যারা এই পাওয়ার বা এনার্জির সাথে জড়িত, তাদেরকেও এখানে ইনক্লুড করার কথা বলা হয়েছে। এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে চতুর্থ এবং সর্বশেষ, অর্থাৎ সংজ্ঞা থেকে যদি চতুর্থ এবং সর্বশেষ ধাপটা দেখি, সেখানে রেডিয়েশনের কথাটাকে আলাদা করে বলা হয়েছে যে রেডিয়েশন এর পরবর্তী ইফেক্টটা কিভাবে রোধ করা যায়, বা রেডিয়েশন সম্পর্কিত বিভিন্ন প্রভিশনগুলো কিন্তু এই নিউক্লিয়ার ল এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই নিউক্লিয়ার ল কিন্তু শুধু নিউক্লিয়ার পাওয়ার, বা আমরা যদি অ্যাটম বোমের কথা চিন্তা করি, আমরা সাধারণভাবে যখন চিন্তা করি যে নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার এনার্জি, তখন কিন্তু সাধারণভাবে আমাদের যে অ্যাটম বোম এর যে ডেভেলপমেন্ট, এই কথাটা মাথায় আসে। বা আমরা যখন নিউক্লিয়ার ল চিন্তা করি, তখন মনে করি যে এই অ্যাটম বোম তৈরি করার ক্ষেত্রে বা নিউক্লিয়ার যে ওয়ারফেয়ার যে উইপন্সগুলো, সেগুলো তৈরি করার ক্ষেত্রে যে সকল লিগাল পজিশন, সেগুলোর কথা মনে করি আমরা। কিন্তু
মূলত নিউক্লিয়ার এনার্জি লটা আরও অনেক কম্প্রিহেন্সিভ। এখানে অনেকগুলো বিষয়, যেমন রেডিয়েশনের কথা এখানে বলা হয়েছে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হয়, এই এনার্জিটা ফলে যাতে পরিবেশ মানে ক্ষতি না হয়, এই সকল অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। তো শুধুমাত্র যে এখানে অস্ত্র উৎপাদনের কথা বলা যায় তা না, এখানে আরও অনেকগুলো বিষয় সংযুক্ত করা হয়েছে নিউক্লিয়ার ল এর ক্ষেত্রে। তো আমরা যদি খুবই সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে নিউক্লিয়ার ল মূলত কি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার এই যে পাওয়ারটা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, মানে দুইটা ভাগে মানে ব্যবহার করা যায়। যখন কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে নিউক্লিয়ার এই যে এনার্জিটা থাকে, সে হয় এটাকে পিসফুল পারপাসে ইউজ করবে অথবা এটাকে মিলিটারি পারপাসে ইউজ করবে। এখন যদি কোনো একটা স্টেট এই নিউক্লিয়ার এনার্জিটাকে পিসফুল পারপাসে ব্যবহার করতে চায়, তাহলে তাকে সবসময় যে IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন এজেন্সি, এর যে স্ট্যাচুট আছে, অর্থাৎ এর যে চার্টার আছে, সেই চার্টারের যে সকল প্রভিশনগুলো আছে সেগুলোকে মেনে সবসময় কিন্তু এটাকে মানে এই এনার্জিটাকে পিসফুল ওয়েতে ব্যবহার করতে হবে। এবং যদি মিলিটারি পারপসে ব্যবহার করতে চায়, সেটাকে কিন্তু এখন আর ব্যবহার করতে পারবে না, কারণ মিলিটারি পারপসে ব্যবহার করার বিষয়টা কিন্তু নন প্রলিফারেশন ট্রিটির মাধ্যমে টোটালি ব্যান করে দেওয়া হয় এবং এই দায়িত্বটা কিন্তু পরবর্তীতে IAEA এর উপরে অর্পণ করা হয়। তো প্রথমে এখান থেকে বুঝতে পারলাম যে একটা স্টেট, মনে করি এখানে চিত্রটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এখানে IAEA এবং NPT, অর্থাৎ কোনো একটা মনে করি স্টেট A এবং স্টেট B। এখন স্টেট A করছে কি, যে তার যে নিউক্লিয়ার এনার্জি রয়েছে, সে শুধু যেটাকে পিসফুল ওয়েতে ব্যবহার করতে চায়। তো তখন তাকে শুধুমাত্র উপরে যে IAEA আছে তার যে ডিরেকশন আছে সেটাকে মেনে নিতে হবে। কিন্তু স্টেট বি, যার এনার্জি আছে অর্থাৎ নিউক্লিয়ার এনার্জি দ্বারা সে মূলত মিলিটারি পারপাসে ব্যবহার করতে চায়, অথবা যে সকল স্টেটগুলো NPT চুক্তিকে স্বাক্ষর করেছে, তো সেই সকল NPT চুক্তি থেকে স্বাক্ষর করার ফলে NPT চুক্তির একটা প্রভিশন অনুযায়ী যে সকল রাষ্ট্রগুলো NPT চুক্তি স্বাক্ষর করবে, সে সকল রাষ্ট্রগুলোকে সাথেই কিন্তু IAEA এর চুক্তিগুলোকে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এখানে যে সকল রাষ্ট্রগুলো শুধুমাত্র IAEA চুক্তিটাকে স্বাক্ষর করেছে বা রেটিফাই করেছে, তাকে কিন্তু আলাদা করে NPT চুক্তিকে স্বাক্ষর করতে হবে না। কিন্তু যে সকল রাষ্ট্র আলাদাভাবে NPT চুক্তি স্বাক্ষর করেছে, তাকে কিন্তু সিমালটেনিয়াসলি IAEA এর যে প্রভিশনগুলো আছে সেগুলোকে মেনে নিতে হবে, অর্থাৎ IAEA এর চুক্তিটাকে স্বাক্ষর বা রেটিফিকেশন করতে হবে। এইটা হচ্ছে খুবই সাধারণ ভাষায় বলা হলো যে রাষ্ট্র NPT চুক্তি স্বাক্ষর করবে, সে অতিরিক্তভাবে IAEA চুক্তিটাকে স্বাক্ষর করবে। কিন্তু যে রাষ্ট্রগুলো IAEA চুক্তিটা স্বাক্ষর করেনি, সে রাষ্ট্রকে অতিরিক্তভাবে NPT চুক্তিটা স্বাক্ষর করতে হবে না। এইটা হচ্ছে খুবই স্বাভাবিক প্রিন্সিপাল। তো আমরা একটু ইভলিউশনের মাধ্যমে দেখবো যে এই আইনটা কিভাবে তৈরি হলো বা কোন প্রেক্ষাপটে। আমরা যেহেতু জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউক্লিয়ার এনার্জি মিলিটারি ইউজ বা পিসফুল ইউজ বলে কোনো ধরনের ব্যবহার ছিল না। তো ইভলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাই যে যখন ম্যানহাটনের মানে কি বলা যায় যে ম্যানহাটন চুক্তির মাধ্যমে বা প্রজেক্টের আন্ডারে যখন যুক্তরাষ্ট্র তার যে নিউক্লিয়ার ক্যাপাসিটি সেটা তৈরি করলো, এবং যখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম 2টা বোমা লঞ্চ করলো, তখন কিন্তু সারা বিশ্ব নিউক্লিয়ার পাওয়ারের এনার্জি যে মিলিটারির ক্ষেত্রে ইউজ করার যে ব্যাপকতা বা ধ্বংসাত্মক পরিচিতি সেটা সম্পর্কে জানতে পারলেন। হ্যাঁ, তারপরেই কিন্তু কিছুদিন পরে আপনার এখানে তারিখটা ভুল দেওয়া আছে, তা এখানে হবে 1949। সে 1949 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন যেহেতু তখন একটু বাইপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছিল এবং ওইখানে একটা ব্যালেন্স পজিশন থাকার জন্য কিন্তু, যেহেতু যুক্তরাষ্ট্র নিজের একটা শক্তিশালী অস্ত্র ছিল অর্থাৎ অ্যাটম বোম, তো সেই ক্ষেত্রে কিন্তু সোভিয়েত ইউনিয়নকেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার জন্য কিন্তু তাকেও একটা নিউক্লিয়ার পাওয়ার দরকার ছিল। তখন কিন্তু 1949 সালে সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার পাওয়ার লঞ্চ করে, অর্থাৎ সফলভাবে টেস্ট করতে পারে। তারপরে হচ্ছে 1952 সালে যুক্তরাজ্য অর্থাৎ বর্তমানে ব্রিটেন,
কারো কোনো সাহায্য ছাড়াই 1952 সালে ব্রিটেন তাদের যে নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ বা টেস্টিং সেটা করতে সক্ষম হয়। তারপরে আমরা যদি দেখি 1957 সালে IAEA অর্থাৎ এই যে স্ট্যাচু, এর মধ্যে একটা জিনিস হয়, এর মধ্যে হচ্ছে যে যে ইউরাটম গঠিত হয়, অর্থাৎ ইউরোপিয়ান যে বিভিন্ন বেনেলাক্স বা অন্যদের, অর্থাৎ যে রোম ট্রিটির আন্ডারে যে 6টা রাষ্ট্র মিলে ইউরোপে একটা কমন মার্কেট গড়ে তুলতে চেয়েছিল, সেই সকল রাষ্ট্রগুলো মিলে কিন্তু অ্যাটম অ্যাটমের উপরে কিন্তু কাজ করা শুরু করছিল, এবং তারা কিন্তু ইউরাটম নামে একটা সংগঠন গড়ে তোলে, যেটা পরবর্তীতে ভ্যানিশ করা হয়। তো এটা হচ্ছে পরের ব্যাপার। আমরা দেখবো 1957 সালে IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তার স্ট্যাচু গঠন করা হলো, এবং এটা হচ্ছে একটা মাল্টিল্যাটারাল ট্রিটি। এখানে এক্সিস্টিং তখনকার সকল রাষ্ট্রগুলোই কিন্তু এটাকে রেটিফাই করছিল, এবং এইটাকে রেটিফাই করার মাধ্যমে মূলত কি বোঝানো হয়, যে যে রাষ্ট্রগুলোর নিউক্লিয়ার এনার্জি রয়েছে তারা এটাকে পিসফুলি ইউজ করবে, পিসফুল পারপাস ইউজ করবে, এবং পিসফুল পারপাস ইউজ করার ক্ষেত্রে IAEA এর যে প্রভিশনগুলো আছে সেগুলোকে মেনে নিয়ে এইটাকে ব্যবহার করবে। তারপরে আমরা দেখি 1949 সালে একটা গুরুত্বপূর্ণ ট্রিটি স্বাক্ষর করা হলো। তো যে ওই কনটেক্সটটা যদি আমরা কল্পনা করি, তখন একদিকে ব্রিটেন, একদিকে আমেরিকা, একদিকে সোভিয়েত ইউনিয়ন, সবাই তাদের যে উইপনের যে একটা ডেভেলপমেন্ট, অর্থাৎ নিউক্লিয়ার বোমের যে একটা টেস্ট, সেটা কিন্তু সব জায়গায় শুরু করছিল। তো বিভিন্ন ধরনের দ্বীপপুঞ্জ বা সাগরের তলায়, তো সব জায়গায় কিন্তু এই ধরনের টেস্টিং চলতেছিল। তো তখন কিন্তু অনেকে বলছিল যে আর্কটিকের যে বরফ জমার জায়গা, ওইখানেও কিন্তু অনেকে নিজের ইচ্ছা পোষণ করেছিল, ওই অঞ্চলেও কিন্তু তারা নিউক্লিয়ার টেস্ট করতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু জানি ওইটা হচ্ছে আমাদের পৃথিবীতে যে বিশুদ্ধ পানির যে স্বল্পতা, ওইখানে কিন্তু বিশাল পরিমাণ পানি রয়েছে, এবং ওই পানিগুলো, ওই বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর অনেক অঞ্চল তলিয়ে যাবে। তো এটা পৃথিবীর পৃথিবীর যে বায়োডাইভার্সিটি, মানে বাস্তু সংস্থানের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তো এই সকল পরিবেশগত অনেক বিষয়গুলোকে চিহ্নিত করে বা এইটার উপর ভিত্তি করে কিন্তু 1949 সালে এই অ্যান্টার্কটিকে যে কোনো ধরনের নিউক্লিয়ার বা যে কোনো ধরনের মিলিটারি এক্সপার্টাইজ বন্ধ করা হলো, যে এখানে কোনো ধরনের মিলিটারি এক্সপার্টাইজ করা যাবে না, এবং বিশেষ করে নিউক্লিয়ার ফ্রি জোন হিসেবে এটাকে ঘোষণা করা হলো। তারপরে যেটাকে দেখি আমরা, সেটা হচ্ছে 1963 সালে সেখানে বলা হলো যে অ্যাটমসফিয়ারে যে জায়গাটা আছে, যে কয়েকটা জায়গা, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল বা মহাকাশ বা সমুদ্রের যে সি বেডের যে জায়গায়, সমুদ্রের যে তলার যে জায়গা, যেখানে মেরিন বায়োডাইভার্সিটি গড়ে উঠছে, যে সমুদ্রের যে বাস্তু সংস্থান, সেই সকল অঞ্চলগুলো এই নিউক্লিয়ার যে টেস্ট এগুলো করা যাবে না। কারণ আমরা জানি যে নিউক্লিয়ার টেস্টের যে একটা ইফেক্ট, সেটা অনেক মারাত্মক হয়। তো এই ধরনের ইফেক্টগুলো যদি এই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে করা হয়, তার ফলে কিন্তু ব্যাপকভাবে পরিবেশের দূষণ হবে, এবং এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা কমন টেরিটরি, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের কিন্তু এসব জায়গায় দখল নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সকল অঞ্চলে মিলিটারি যে বিল্ড আপ বা মিলিটারিলি নিউক্লিয়ার পাওয়ার উইপন্সের যে টেস্ট, সেটা কিন্তু ব্যান করা হয়। তারপরে আমরা দেখি যে 1964 সালে চীন তার প্রথম নিউক্লিয়ার বোমাটি সফলভাবে টেস্ট করতে সক্ষম হয়, এবং 1968 সালেই তারপর থেকেই যে ফার্দার যে নিউক্লিয়ার কোনো ধরনের প্রলিফারেশন বা নিউক্লিয়ার টেস্ট ঘটানো যাবে না, তার আঙ্গিকে তার কথা নিয়েই কিন্তু নন প্রলিফারেশন ট্রিটি নতুন একটা ট্রিটি রেটিফাই করা হয়। ভারত, পাকিস্তান, ইসরায়েল, এই সকল রাষ্ট্রগুলো তখন এই চুক্তিটা স্বাক্ষর করেনি। তো এই ট্রিটির মাধ্যমে কিন্তু ফার্দার যে কোনো ধরনের নিউক্লিয়ার ডেভেলপমেন্ট, বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে, এটাকে বন্ধ করে দেওয়া হয়, ব্যান ঘোষণা করা হয়। তারপর দেখি যে যেটাকে বললাম, সমুদ্রের নিচে যে জায়গাটা, যেখানে মেরিন বায়োডাইভার্সিটি রয়েছে, সেখানে যে কোনো ধরনের নিউক্লিয়ার টেস্ট বন্ধ করে দেওয়া হয়। তারপরে 1972 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের তৈরি হয়, যেহেতু তারা একটা অসম অস্ত্র তৈরির কম্পিটিশনে
চলে গিয়েছিল। তো অস্ত্র তৈরির কম্পিটিশনে যখন চলে গিয়েছিল তখন কিন্তু একটা টেরর অবস্থা তৈরি হয়েছিল, এবং বিশেষ করে আপনার যে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় যে ধরনের ভয়ানক অবস্থা পৃথিবীর সম্মুখীন হয়েছে, বিশেষ করে দুইটা ব্লকের যে রাষ্ট্রগুলো ছিল, যে তাদের যে একটা আনসার্টেনিটি অবস্থা তৈরি হয়েছে, যে দুইটা রাষ্ট্রই দুইটা ব্লকই মিলিটারিলি নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ, যে কোনো যেভাবে তারা তাদের অস্ত্র তৈরি করতেছে, তাতে কিন্তু ব্লকের যে মেম্বার স্টেটগুলো ছিল তাদের মধ্যে কিন্তু অনেক ভীতি কাজ করতেছিল। তো এই ধরনের একটা ভীতি থেকে একটা ভারসাম্য পজিশনে আসার জন্যই কিন্তু দুইটা রাষ্ট্র বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করে, যেমন আছে সল্ট, হ্যাঁ, বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের উপরে যে বিভিন্ন ধরনের লিমিটেশন টক্স তারা করেছিল, আর সেগুলোর কথা বলা হয়। তারা মূলত চাচ্ছিল যে এত যে বিশাল পরিমাণ অস্ত্র তারা তৈরি করেছে, সেখান থেকে কিছু পরিমাণ অস্ত্র তারা কমিয়ে নেবে, এবং কমিয়ে নেওয়ার মাধ্যমে একটা ব্যালেন্সের জায়গায় যাবে, এবং একটা সকলের জন্য একটা সিকিউর পজিশনে তারা নিয়ে আসবে। তারপরে আমরা দেখতে পারি যে 1974 সালে ইন্ডিয়া তার অ্যাটমিক এনার্জিটা সেটা পিসফুলি সেটা টেস্ট করতে সক্ষম হয়। তারপরে 1975 সালে যে দীর্ঘ 10 বছর যাবৎ যে প্রতি 10 বছর অন্তর অন্তর বা প্রতি 5 বছর অন্তর অন্তর একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দেওয়া হয়, যে এই এত বছর অন্তর অন্তর 5 বছর অন্তর অন্তর একটা করে রিভিউ সেশন ডাকা হবে, বিশেষ করে আপনার এনপিটির আন্ডারে, যে তাদের যারা এই ট্রিটিটাকে র্যাটিফাই করেছে সে সকল রাষ্ট্রগুলোর যে কারেন্ট এক্সিস্টিং অবস্থা আছে, তারা এই ট্রিটির যে প্রভিশনগুলো সেগুলোকে মেনে চলছে কি চলছে না, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে যে 1996 সালে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেহেতু নিউক্লিয়ার এক্সপ্লোশনের ফলে যে পরিবেশগত যে সমস্যা বা মানুষের হেলথের যে বিরাট প্রবলেম হইতে পারে, এই সকল জিনিসের উপর বেস করে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আইসিসিতে যখন কেস করলো, তখন কিন্তু আইসিসি ফার্দার যে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের উপরে কিন্তু নিষেধাজ্ঞা প্রদান করে। এবং দেখি 1998 সালে পাকিস্তানি এবং ইন্ডিয়া দুইজনে কিন্তু তাদের নিউক্লিয়ার মিসাইল যে টেস্ট সেটা সফলভাবে সম্পূর্ণ করে। তো এই ছিল আমাদের ইভ্যালুয়েশনের যে জায়গাটা, যে কিভাবে যে সেই 1945 সাল থেকে যখন আপনার নিউক্লিয়ার টেস্টে সফলভাবে সম্পন্ন করে যুক্তরাষ্ট্র, সেখান থেকে বর্তমানে এই পর্যন্ত আসার ক্ষেত্রে যে ধাপগুলো পেরিয়ে আসতে হয়েছে। তো এইগুলো আসলে ইভ্যালুয়েশন, এইটা জানার ফলে কিন্তু আমরা নিউক্লিয়ার লয়ের ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারি। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে নিউক্লিয়ার লয়ের যে ডেভেলপমেন্ট হয়েছে হিস্টোরিক্যালি সেই সম্পর্কে দেখলাম। আমরা এখন খুবই সংক্ষিপ্ত আকারে এই নিউক্লিয়ার লয়ের ভিতরে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেই প্রিন্সিপালগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। তো প্রথমে আমরা দেখব যে প্রিন্সিপালগুলো কি কি। যে এর ভিতরে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেটা কিন্তু অন্যান্য যে সাধারণ আন্তর্জাতিক আইনের যে বিষয়গুলো আছে সেটা থেকে এটাকে কিন্তু আলাদা করেছে। এর প্রথম যে প্রিন্সিপালটা আমরা পাই সেটা হচ্ছে সেফটি প্রিন্সিপাল। এখানে কিন্তু ডিরেক্টলি, কারণ আমরা দেখছি যে নিউক্লিয়ার এনার্জির যে মিসইউজ, এর ফলে কিন্তু যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় সেটা সোসিও ইকোনমিক স্ট্রাকচার থেকে মানুষের জীবন সব কিছুতে কিন্তু বা পরিবেশ সকল ক্ষেত্রেই কিন্তু একটা বিশাল ইফেক্ট ফেলে সেখানে। তো এটা কিন্তু আমরা দেখতে পারি। আমরা যদি হিরোশিমা নাগাসাকির কথা বলি, সেখানে যে ধরনের নিউক্লিয়ার এনার্জি সম্পন্ন বোমা ফেলা হয়েছিল, তার ফলে যে দুইটা অঞ্চল একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই প্রভাবটা রয়েছে। তো আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সকল নিউক্লিয়ার ওয়েপন্সগুলা, অর্থাৎ যে নিউক্লিয়ার এনার্জিগুলা মিলিটারিলি ইউজ করা শুরু করে, সেগুলোর পাওয়ার কিন্তু আরও অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার যে এনার্জি, এটাকে যে মিসইউজ যেন না করা হয় এবং নিউক্লিয়ার যে এনার্জিটাকে পিসফুলি ব্যবহার করা হয় শুধুমাত্র সেফটির জন্য, অর্থাৎ সেফটি মেজার্সের সব কিছু জিনিসগুলোও কিন্তু নিউক্লিয়ার লয়ের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, যে যার ভিতরে সেফটি মেজার্সের জিনিসগুলো আসছে এমন কিছু রুলস এবং রেগুলেশন দেওয়া থাকবে, যার মধ্যে যে টোটাল যে সোশ্যাল যে স্ট্রাকচার সেখানে একটা
সেফটির জায়গা সেখানে থাকবে। আর দ্বিতীয় যে অংশ সিকিউরিটি প্রিন্সিপাল, একই বিষয় সেফটি এবং সিকিউরিটির এখানে যে মেনটেনেন্সের যে জিনিসটা আছে, বা একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের ক্ষেত্রে তারা মিলিটারি যে নিউক্লিয়ার যে ডেভেলপমেন্ট, যে নিউক্লিয়ার যে এনার্জিগুলো সেগুলো খুব সহজেই দিয়ে দিতে পারবে না, তাকে কিছু রুলস মেনটেন করতে হবে, বা যে পার্টিকুলার ফিল্ডে বা যে সকল স্থানে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট চলবে, হয় ইদার পিসফুলি অর মিলিটারিলি, সে সকল জায়গাগুলো কিন্তু সিকিউর পজিশনে নিতে হবে। অর্থাৎ এখানে সিকিউরিটির যে জায়গাটা আছে, যে নিউক্লিয়ারের যে এনার্জি, এর ফলে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে, যেহেতু পরিবেশগত যদি নিউক্লিয়ার যদি এনার্জি যদি মিসইউজ করা হয় বা কোনো ধরনের সমস্যা বা ক্রাইসিস তৈরি হয়, তখন কিন্তু এটা ট্রান্সবাউন্ডারি সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা মানে ব্যাঘাত ঘটায়। সেখানে কিন্তু শুধুমাত্র একটা রাষ্ট্র সেই জিনিসটা সাফার ভোগে না, অন্য পার্শ্ববর্তী অনেকগুলো রাষ্ট্রও কিন্তু সেই সাফারে ভুগতে পারে। সেই কথা বলা হলো যে এখানে সিকিউরিটি মেজারটা কিন্তু বিশেষ করে নিউক্লিয়ার ল তার আইনের ভিতরে নিয়ে এসেছে। তারপর যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, অর্থাৎ যে সকল রাষ্ট্রগুলোর কাছে নিউক্লিয়ার এনার্জি রয়েছে, তারা কিছু নির্দিষ্ট রেসপন্সিবিলিটি, তাদের উপর কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে যে তারা কিভাবে এই এনার্জিটাকে ইউজ করবে। অর্থাৎ তারা কিন্তু যত্র জিনিসটা ইউজ করতে পারবে না। তারা যদি পিসফুলি বিষয়ে এনার্জিটা ইউজ করতে চায়, তাহলে কিন্তু IAEA এই যে রেসপন্সিবল যে অর্গানাইজেশন আছে, তাদের স্ট্যাচুট অনুযায়ী কিন্তু এই যে এনার্জি সেটা ব্যবহার করতে হবে। তারপরে যে প্রিন্সিপালটা সেটা পারমিশন প্রিন্সিপাল, যেটা এই পারমিশনটা নিতে হবে মূলত যে IAEA স্ট্যাচু থেকে। অর্থাৎ IAEA মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির চার্টারের ভিতরে যে সকল প্রভিশনগুলো দেওয়া আছে, সেই প্রভিশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারমিশন। অর্থাৎ কে চাইলেই কিন্তু নিজের ইচ্ছায় মিলিটারি মানে নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে মিলিটারি ডেভেলপমেন্ট বলি, বা এমনি পিসফুল ইউজের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন বলি, বা অন্য যে কোনো কাজ করতে পারবো না। এর জন্য কিন্তু IAEA এই যে এজেন্সিটা আছে, সে এজেন্সির মধ্যে এজেন্সির থ্রু দিয়েই কিন্তু কাজটা করতে পারতে, অর্থাৎ এজেন্সির থেকে অনুমতি নিয়ে কাজটা করতে হবে। তারপরে যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ট্রোল প্রিন্সিপাল। এখানে IAEA মূলত এই যে কন্ট্রোলের যে জায়গা, কারণ নিউক্লিয়ার যে ফিউশনটা, এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটা নির্দিষ্ট কন্ট্রোলের ভিতরে রাখতে হয়। এখানে কিন্তু যে 5 বছর করলাম আর 10 বছর সেই জিনিসটা রেখে দিলাম, তা না। এটাকে কিন্তু প্রতিটা মুহূর্তেই কিন্তু এই কন্টিনিউলি এই কন্ট্রোলটা করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে, এবং নজর রাখার জায়গাটা কিন্তু IAEA সেখানে দিয়েছে। তো নিউক্লিয়ার লয়ের ভিতরে কিন্তু এই প্রভিশনগুলো দেওয়া থাকে, যে অর্থাৎ নিউক্লিয়ার ল কিন্তু এই প্রভিশনগুলো নিয়েও কাজ করে, যেখানে যে এনার্জিগুলো রয়েছে নিউক্লিয়ার এনার্জি, তার কন্টিনিউশন যে কন্ট্রোল, সেই ব্যবস্থাটা কীভাবে তৈরি করা হবে। তারপরে যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে কম্পেনসেশন প্রিন্সিপাল। এটাকে বললাম যে যদি কোনো ধরনের মিসইউজ হয়, বা এনার্জির যদি কোনো হ্যাজার্ডাস তৈরি করে, বা এর মিসইউজের ফলে, যে আমি বললাম যে শুধুমাত্র কোনো একটা রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয় না, পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রগুলো কিন্তু এই যে এই প্রভাবটা বা এই ধ্বংসটা কিন্তু অনেক রাষ্ট্র ছড়িয়ে যেতে পারে। তো যে সকল জায়গায় এই মিসইউজের ফলে বা নিউক্লিয়ার ডেভেলপমেন্টের ফলে পরিবেশগত যে সকল সমস্যা তৈরি হতে পারে, এই ফলে কিন্তু আর্থসামাজিক একটা ক্ষতি শুধুমাত্র একটা রাষ্ট্র না, পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে কম্পেনসেশনের একটা জায়গা রাখে, ক্ষতিপূরণের একটা প্রভিশন কিন্তু নিউক্লিয়ার ল রেখেছে, যে যে সকল রাষ্ট্রগুলো ক্ষতির শিকার হবে এই নিউক্লিয়ার ডেভেলপমেন্টের ফলে, তো সেই সকল রাষ্ট্রগুলোকে কিন্তু ক্ষতি প্রদান করতে বাধ্য করতে হবে। হ্যাঁ, অবশ্যই যে সকল রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করতেছে, সে সকল রাষ্ট্র কিন্তু অন্য যে সকল রাষ্ট্র তারা নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্টের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের কনসেশন দেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান করবে। তারপরে যে প্রিন্সিপাল যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, যেটাকে বললাম
যে এই যে পিসফুল ওয়েতে এই যে আপনার নিউক্লিয়ার এনার্জি যে বিষয়টা, এর উপরে যে যে নির্ভরশীলতা এটা কমিয়ে সাস্টেইনেবল যে যে এনার্জির যে বিষয়গুলো আছে, যার মাধ্যমে আমরা বিদ্যুতের কথা বলতে পারি বা অন্য অনেক বিষয়গুলো আছে সেগুলোর কথা বলতে পারি। অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনার কথাও কিন্তু এখানে বলছে যে একপাক্ষিকভাবে যে নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করা হচ্ছে সে কথা কিন্তু নিউক্লিয়ার ল বলে না। তারপরে কমপ্লায়েন্সের যে প্রিন্সিপাল, অর্থাৎ যে প্রভিশনগুলো এই লয়ের আন্ডারে রয়েছে তা সেগুলোকে অবশ্যই মানতে হবে, সেই কথা কিন্তু এখানে বলা হয়। যে আমরা যদি ইরানের কথা বলি, যে ইরানের যে নিউক্লিয়ার যে পিসফুল ইউজের কথা বলা হয় সেটাকে কিন্তু বারবার কিন্তু ওয়েস্টার্ন স্টেটগুলো কিন্তু বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই রাষ্ট্রগুলো কিন্তু ইরানের এই যে নিউক্লিয়ারের যে বিষয়টা, এনার্জির যে ইস্যুটা, এটাকে কিন্তু বারবার টেনে আনে এবং আইএইএ কিন্তু বারবার এখানে ইন্সপেকশনে যায় এবং ইন্সপেকশনে যে কি বলে যে আইএইএর বা আইএইএর যে চুক্তিগুলো আছে বা আইএইএর যে প্রভিশনগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি মেনটেন করে ইরান। তো এই ধরনের একটা কমপ্লায়েন্স তৈরি করে কিন্তু কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো বা যে প্রিন্সিপালগুলো সেগুলো কিন্তু যে নিউক্লিয়ার ল তার অন্তর্ভুক্ত থাকে। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি বলি বা ইন্ডিপেন্ডেন্স বলি, সেক্ষেত্রে ওই যে বলা হলো যে ইন্সপেকশনের যে জায়গাটা আছে এখানে আইএইএ যে কোনো ধরনের নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেখানে কিন্তু আইএইএকে একটা ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন হিসেবে দেখানো হয়। সেখানে আইএইএ মূলত যে কোনো ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে তাকে অবশ্যই আইএইএ থ্রু দিয়ে সেখানে যেতে হবে। আদারওয়াইজ যদি কেউ মিলিটারি কেউ যদি নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্ট করতে হতে পারে সেটা পিসফুলি, কিন্তু সে যদি আইএইএ এর কনসেন্ট না নিয়ে যায় তখন কিন্তু সেটা ইলিগ্যালি কাউন্ট করা হবে। তো এইগুলো হচ্ছে মূলত প্রিন্সিপাল। আপনাদের আরও এই সম্পর্কে জানতে হবে, আরও এই সম্পর্কে পড়তে হবে। এই সম্পর্কে অনেক বিস্তৃত অনেক বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা নিউক্লিয়ার ল সম্পর্কে। মনে হয় আপনাদের সাধারণ কিছু ধারণা দিতে পেরেছি এবং ভালো মতন ধারণা পেতে গেলে অবশ্যই আপনাদের একটু বিস্তারিত করে পড়তে হবে। তো এই ছিল আমাদের আলোচনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো ধরনের জানার কিছু থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সবসময় সাথে থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।